স্যার আমি রেকর্ডিং এর পারমিশন দিয়ে লিখেছি এখন। আচ্ছা, এখানে আমরা হচ্ছে হ্যালাইডের সাথে সালফিউরিক অ্যাসিড আমরা রিঅ্যাকশন দেখি। কিছু টেকনিক্যালি কিছু জিনিস মনে রাখলে সহজে মনে রাখা যায়। সেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড এখানে অ্যাড করবে তোমার হচ্ছে একটা অক্সিডাইজিং এজেন্ট হিসেবে। কি হিসেবে? অক্সিডাইজিং এজেন্ট। অক্সিডাইজিং এজেন্ট হিসেবে অ্যাড করবে। এখন সালফিউরিক অ্যাসিডের মধ্যে আমাদের যে সালফার একটু ভালো করে খেয়াল করেন। এই আমরা যদি দেখি এখানে H2SO4, হ্যাঁ, তো এখানে এই যে সালফিউরিক অ্যাসিডের মধ্যে আমরা জানি যে সালফারের অক্সিডেশন নাম্বার কত? +6। সালফারের তিনটা অক্সিডেশন নাম্বার প্লাস সালফারের অক্সিডেশন নাম্বার যেটা হতে পারে সেটা হতে পারে হচ্ছে +2, 4 আর 6। তো এই 6 বলতে এখানে -2 হতে পারে, তারপর হচ্ছে তোমার +4 আর হচ্ছে +6। এই তিনটা অক্সিডেশন নাম্বার সালফারের আছে হতে পারে। আর 0 তো হতেই পারে, মানে নরমালি যদি তোমার আরেকটা হতে পারে কি, যদি সালফার এটা হতে তার অক্সিডেশন নাম্বার কত? 0, ঠিক না? তাহলে এটা হচ্ছে 0। আর যদি কম্পাউন্ড হিসেবে থাকবে তখন হচ্ছে কত? -2, 4, 6 এরকম হতে পারে। এখন এটা যদি মনে থাকে তাহলে আপনার এখানে দেখো সালফিউরিক অ্যাসিড মানে +6, ঠিক না? তাহলে এখানে +6 থেকে 0 হওয়া, তারপর হচ্ছে +6 থেকে তোমার হচ্ছে কত হওয়া? +4 হওয়া। আবার আমরা এখানে দেখতে পাচ্ছি যে +6 থেকে 0 হওয়া, তারপর হচ্ছে তোমার +6 থেকে -2 হওয়া, আর হচ্ছে +6 থেকে কত হওয়া? +4 হওয়া। এবার এইভাবে মনে রাখলে তোমার ইজিলি মনে রাখা যায়। তাহলে সালফিউরিক অ্যাসিড যেহেতু অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করে, স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, তাহলে সেই মিলে কি হবে বাবা? রিডিউসড হবে। তাহলে সে যত বেশি রিডিউসড হবে তার অক্সিডেশন নাম্বার কত কমবে, ঠিক না? প্লাসে কত কমে আসবে। তাহলে এখানে যখন মনে করা হচ্ছে সালফার হয় তখন অক্সিডেশন নাম্বার কত হয়? 0। আর -2 হয় হচ্ছে তখন যখন হাইড্রোজেন সালফাইড হয়। তাহলে হাইড্রোজেন সালফাইডের সালফার অক্সিডেশন নাম্বার কত? -2। আর +4 কখন হয়? যখন হচ্ছে সালফার ডাইঅক্সাইড তোমার হচ্ছে ফর্ম করে। সালফার ডাইঅক্সাইড এর সিস্টেমেটিক নেম কি? সালফিউরিক 4 অ্যাসিড, সালফার 4 অক্সাইড। মানে এখানে সালফারের অক্সিডেশন নাম্বার কত? তাহলে SO3 তে আছে, এটা সালফার ট্রাইঅক্সাইড বলি। তো এটা হচ্ছে সালফার 6 অক্সাইড। আর সালফার ডাইঅক্সাইডের সিস্টেমেটিক নেম তোমার সাথে পরীক্ষা আসে SO2 দিল, বলে যে which one of the following is the systematic name for SO2, and তুমি তো মানে সালফার ডাইঅক্সাইড দিয়ে দিলে, কিন্তু সালফার ডাইঅক্সাইডের কনভেনশনাল নেম, সালফার ট্রাইঅক্সাইড কনভেনশনাল নেম। তো যাদের অক্সিডেশন নাম্বারগুলো শো করা লাগে বা ভ্যারিয়েবল অক্সিডেশন নাম্বার থাকে তাদের ক্ষেত্রে অক্সিডেশন নাম্বারটা সহজে নামটা লেখা হয়, সেটা হচ্ছে তোমার তাদের সিস্টেমেটিক নেম। যেমন H2SO4 সালফিউরিক অ্যাসিড, H2SO3 সালফিউরাস অ্যাসিড। These are systematic, these are conventional names বা traditional names, যেগুলো হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালি এই নামগুলো ইউজ করা হচ্ছে। বাট H2SO4 এর সিস্টেমেটিক নেম কি? সালফিউরিক 6 অ্যাসিড। আর H2SO3 এর সিস্টেমেটিক নেম হচ্ছে কি? সালফিউরিক 4 অ্যাসিড। দেখো আমরা যদি এখানে খেয়াল করি যে তোমার এটা তো দেখলাম, আবার যদি আমরা H2SO3 দিতাম এখানে সালফারের কত? +4। তাহলে এটাও সালফিউরিক অ্যাসিড, এটাও সালফিউরিক অ্যাসিড, কিন্তু এটা হচ্ছে সালফিউরিক 6 অ্যাসিড, এটা হচ্ছে সালফিউরিক 4 অ্যাসিড। আর এই কনভেনশনাল নেম হচ্ছে তোমার এটা সালফিউরিক অ্যাসিড, সালফিউরাস অ্যাসিড। যেমন আমরা ক্লোরিক 1, ক্লোরিক 7। তাহলে সিস্টেমেটিক নেম বলতে বোঝা যাচ্ছে যেখানে যদি কারো ক্ষেত্রে ভ্যারিয়েবল অক্সিডেশন নাম্বার থাকার পসিবিলিটি আছে, ওই সব এলিমেন্টগুলোর সেই ভ্যারিয়েবল অক্সিডেশন নাম্বারটা সহজে নামটা, সেটা হচ্ছে তাদের জন্য কি? সিস্টেমেটিক নেম। যেমন আমরা এটাকে বলি ইউপেক সিস্টেম, IUPAC, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর পিওর এন্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। আমরা অর্গানিক কেমিস্ট্রি নেমিং শিখেছি না, বলে সব নেমিং গুলো কি? সিস্টেমেটিক নেম। যেমন ইথানোইক অ্যাসিড সিস্টেমেটিক নেম, কিন্তু এর ট্র্যাডিশনাল নেম কি? অ্যাসিডিক অ্যাসিড।
তাহলে এবারে মনে করা হচ্ছে তোমার 2-মিথাইল প্রোপেন এটা সিস্টেমেটিক নেম, এদের কিন্তু কনভেনশনাল নেম হচ্ছে আইসোবিউটেন, বিউটেন আইসোমার, এজন্য আইসোবিউটেনও বলা হয়। তাহলে এই জিনিসগুলো খেয়াল রাখতে একটা এমসিকিউ ছুটে যাওয়া মানে হচ্ছে তোমার ধরো ওভারঅল অনেক সময় 2 মার্ক ছুটে যাবে, কারণ কি একটা এমসিকিউ তে 1 মার্ক, কিন্তু যখন সেটা ইউএমএস এ কনভার্ট করা হয়, যখন সেটা 1.5 দিয়ে অ্যাট লিস্ট মাল্টিপ্লাই করে তখন তোমার 2 টাইমস হয়ে যায়। তার মানে আপনি ম্যাক্সিমাম 2 মার্কস ইউজ করতে পারবেন একটা মার্কের এই একটা সামান্য ভুলের জন্য। তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তাহলে এখন আমার কথা হচ্ছে যেহেতু সালফিউরিক অ্যাসিড তোমার অক্সিডাইজিং এজেন্ট, তাহলে সে নিজে কি হবে, রিডিউসড হবে। সে রিডিউস হলে তার অক্সিজেন নাম্বার +4 থেকে কমে, সরি +6 থেকে কমে +4 এ আসতে পারে, 0 তে আসতে পারে, -2 তে আসতে পারে। তাহলে সে যত বেশি রিডিউসড হবে, তার মানে সে যত বেশি স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট কাজ করতে পারবে, তার অক্সিজেন নাম্বার তত নিচে নেমে আসবে। ক্লিয়ার জিনিসটা? এবার আসা হচ্ছে আমরা যদি মনে করা হচ্ছে তোমার ফ্লুরিন, ব্রোমিন, আয়রন, এদের ক্ষেত্রে আমরা জানি আমরা বলে রিঅ্যাক্টিভিটি কি হয়, ইনক্রিজ না ডিক্রিজ করে, ফ্লোরিন, রিঅ্যাক্টিভিটি। হ্যাঁ এটা কোন আচ্ছা হ্যালাইড যে থ্রু হ্যালোজেন গুলো ডাউন দ্য গ্রুপ কমে। ইনক্রিজ করে, ডিক্রিজ কেন করবে? ইনক্রিজ মেটালের ইনক্রিজ করে বাবা, তাহলে ডিক্রিজ করবে। এদের ক্ষেত্রে ডিক্রিজ করবে। আমি তো ডিক্রিজই বললাম, আমার কনফিউজ। সব মানে আগে তো সব সময় পড়তাম না যে শুধু সব metals গ্রুপেরই, গুলো। আচ্ছা মেটালস গুলোর গ্রুপ 1 টু এদের ডাউন দ্য গ্রুপ অ্যাক্টিভিটি আর করে। হ্যালোজেনস হচ্ছে সব সময়। এরা কারণ লাগে এটা তোমার যদি কনফিউশন আসে, রুম টেম্পারেচারের আন্ডারে টেম্পারেচার কিচ্ছু না অ্যাকচুয়ালি। মেটাল গুলো যখন রিঅ্যাক্ট করে তখন তাদের টেন্ডেন্সি হচ্ছে পজিটিভ আয়ন ফর্ম করে, এবং মেটাল গুলো তো কোনো কোভ্যালেন্ট বন্ড ফর্ম করে না, রেয়ার আর কিছু আছে, কিন্তু কোভ্যালেন্ট হলেও এগুলোর মধ্যেও তোমার হচ্ছে বন্ডগুলো প্রভাব থাকে। কারণ মেটালের টেন্ডেন্সি হচ্ছে পজিটিভ আয়ন ফর্ম করা, পজিটিভ আয়ন ফর্ম করে কি হবে, ইলেকট্রন লুজ করার মাধ্যমে। এখন যদি ডাউন দ্য গ্রুপ নামো তাহলে যেটা দেখবে নিউক্লিয়াস থেকে আউটার ইলেকট্রন ডিসটেন্স পাস, ডিসটেন্স বলে অ্যাট্রাকশন কমবে, প্লাস ভিতরে আরো শেল আছে, একটা অকুপাইড শেল নাম্বার 1, ওই শেলগুলো তো আরো আউটার ইলেকট্রন অ্যাট্রাকশনকে শিল্ড করে রাখে, কারণ শিল্ডিং ইফেক্ট পাবে। তার মানে নিউক্লিয়াস থেকে আউটার ইলেকট্রন যত দূরে, আবার ভিতরে ইনার শেলও যত বেশি, আউটার ইলেকট্রনটা তত লুজলি বাউন্ড আপ, তার মানে তত ইজিলি লস্ট। এই জন্য মেটালগুলা ডাউন দ্য গ্রুপ, গ্রুপ 1 2 গুলো দেখো, যে কোনো মেটালের ক্ষেত্রে ডাউন দ্য গ্রুপ তারা ইলেকট্রন মোর ইজিলি লুজ করতে পারে, বিধায় তাদের রিঅ্যাক্টিভিটি বাড়ে, তাদের টেন্ডেন্সি হচ্ছে ইলেকট্রন লুজ করে পজিটিভ আয়ন ফর্ম করা। এবার নন মেটালগুলো, তো নন মেটালগুলো তো ডাউন দ্য গ্রুপ নিউক্লিয়াস থেকে ডিসটেন্স বাড়ছে, শিল্ডিং ইফেক্ট বাড়ছে, But তাদের মেটালগুলো টেন্ডেন্সি তো নেগেটিভ আয়ন ফর্ম করে, ইলেকট্রন গেইন করে। তাহলে সেখানে ডাউন দ্য গ্রুপ তো ইলেকট্রন লুজ করার টেন্ডেন্সি তোমার হচ্ছে ইজি হচ্ছে, কিন্তু গেইন করাটা তো ডিফিকাল্ট হচ্ছে, কারণ নিউক্লিয়াস থেকে ডিসটেন্স বেড়ে যাচ্ছে, আর প্লাস আগে থেকে যে ইলেকট্রন গুলো আছে না সেগুলো আরো রিপেল করে রাখে, তাহলে শিল্ডিং ইফেক্ট বাড়ছে, তাহলে ইলেকট্রন গেইন করাটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে ডাউন দ্য গ্রুপ যাওয়ার কারণে। তার মানে তাদের নেগেটিভ আয়ন ফর্ম করার যে তোমার হচ্ছে ক্যাপাসিটি বা অ্যাবিলিটি সেটা কি হয়ে আসছে, কমে আসছে। দ্যাটস ওয়াই নন মেটাল গুলো ডাউন দ্য গ্রুপ অ্যাক্টিভিটি কমে। ক্লিয়ার? এই হচ্ছে একমাত্র এক্সপ্রেশন, এর বাইরে আপনি যা দিবেন সব হচ্ছে মিছা কথা, মানে হচ্ছে সেগুলো সব মানে গাঁজাগুলি গল্প। ক্লিয়ার? এটাই হচ্ছে একমাত্র এক্সপ্লেনেশন। এখন আসেন, তুমি দেখো তাহলে এদের রিঅ্যাক্টিভিটি কেন বাড়বে, সরি কমবে, এটা কেন কমবে, কারণ ডাউন দ্য গ্রুপ নিউক্লিয়াস থেকে আউটার শেলের ডিসটেন্স কি হচ্ছে, কমছে, বাড়ছে, কম বাড়ছে। কারণ ডাউন দ্য গ্রুপ তো অ্যাটমের সাইজ বড় হচ্ছে না, কারণ ফ্লুরিনের থেকে ক্লোরিনের ইলেকট্রন নাম্বার, অ্যাটমিক নাম্বার বড় মানে বেশি শেল আছে, একটা পিরিয়ড নিচে নামা মানে একটা করে ইনার শেল, অকুপাইড শেল বাড়া, তাহলে শেল নাম্বার যত বাড়া মানে হচ্ছে তোমার তখন ইন দ্যাট কেস আপনি যেটা দেখবেন সেটা হচ্ছে যে শিল্ডিং ইফেক্ট বাড়ছে, প্লাস নিউক্লিয়াস থেকে ডিসটেন্সও বাড়ছে, তো ওভারঅল আউটার শেল এখানে অ্যাড করাটা বা অ্যাট্রাক্ট টেনে নিয়ে আসাটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই ডাউন দ্য গ্রুপ রিঅ্যাক্টিভিটি দেখে কমবে। তাহলে ডাউন দ্য গ্রুপ দেখে রিঅ্যাক্টিভিটি কমবে। আচ্ছা, এখানে আসেন হচ্ছে আমরা যদি বলি যেহেতু তোমার ডাউন দ্য গ্রুপ রিঅ্যাক্টিভিটি কমে, আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে এরা ইউজুয়ালি কাজ করে হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট হিসেবে, ইউজুয়ালি কাজ করে কি হিসেবে, অক্সিডাইজিং এজেন্ট, কারণ হয় নেগেটিভ আয়ন ফর্ম করা মানে কি, তারা নিজেরা কি হচ্ছে, রিডিউসড, তারা যখন তাদের টেন্ডেন্সি নেগেটিভ আয়ন ফর্ম করা, তাহলে তারা সেই ক্ষেত্রে কি হচ্ছে, রিডিউসড হচ্ছে। তাহলে
যত ইজিলি রিডিউস হতে পারে, মানে যত বেশি অক্সিডেটিং পাওয়ার, তার রিডিউসিং পাওয়ার তত কি কম, ঠিক না? এরা সবাই অক্সিডাইজিং এজেন্ট, স্ট্রং, কিন্তু নট স্ট্রঙ্গার দ্যান সালফিউরিক অ্যাসিড। তুমি মনে করো যে পাওয়ারফুল, তোমার থেকে তো পাওয়ারফুল তো থাকতে পারে। তো সালফিউরিক অ্যাসিড যখন থাকবে, কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড, তখন এরা সালফিউরিক অ্যাসিডের উপরে আর অক্সিজেন হিসেবে কাজ করতে পারবে না, তখন সালফিউরিক অ্যাসিডই কাজ করবে অক্সিজেন হিসেবে। তখন তারা কাজ করবে কি হিসেবে? রিডিউসিং এজেন্ট হিসেবে, ঠিক না? এখন আসেন, যে এদের ডাউন দ্য গ্রুপ রিঅ্যাক্টিভিটি কমছে, প্লাস ইলেকট্রন গেইন করার টেন্ডেন্সি কমছে। তো আমরা জানি ডাউন দ্য গ্রুপ আমরা যদি দেখি যে অক্সিডাইজিং পাওয়ার, হ্যাঁ, অক্সিডাইজিং পাওয়ার তোমার হচ্ছে এখানে কি হবে? হাই, এখানে কি হবে? লো। লো, রাইট? তাহলে আমি যদি রিডিউসিং পাওয়ার কথা চিন্তা করি, তাহলে উল্টা হবে, লো, হাই। সবকিছু ঠাডা মুখস্থ করে রাখা যায় না, কারণ তুমি উল্টা পাল্টা হবে, কারণ জাস্ট হাই আর লো। তাহলে স্যার মেটালের টাইমে হচ্ছে এটা আমরা সুইচ করবে, বুঝতে পারছেন? তাহলে আর এখানে এবার যদি চিন্তা করি, তাহলে যেহেতু এরা সালফিউরিক অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করে, তখন এরা কাজ করবে কি হিসেবে? রিডিউসিং এজেন্ট হিসেবে, তখন অক্সিজেন হিসেবে কাজ করতে পারবে না। তো একটু ভালোভাবে খেয়াল করো, তাহলে আমি যত নিচের দিকে যাচ্ছি, এদের রিডিউসিং পাওয়ার তত কি হচ্ছে? বাড়ছে। বাড়ছে। রিডিউসিং পাওয়ার তত বাড়া মানে কি? সালফিউরিক অ্যাসিড তত +6 থেকে মাইনাসের দিকে যাচ্ছে, মিন্স অক্সিডাইজারও বেশি হচ্ছে। এখন এইগুলো আমরা অবজারভেশন থেকেও তোমার হচ্ছে দেখতে পারবো। যেমন আমি যদি মনে করি হচ্ছে তোমার ইসের কথা চিন্তা করি, তোমার যার কারণে তোমার এখানে পসিবল যে রিডাকশন, সালফিউরিক অ্যাসিড রিডিউসড, পসিবল রিডাকশন প্রোডাক্ট কি কি, ওই যে আমি লিখে রেখে দেবো। সালফিউরিক অ্যাসিড তো আছে +6, তাহলে সেখান থেকে পসিবল রিডাকশন প্রোডাক্ট হচ্ছে কি? সালফার, হাইড্রোজেন সালফাইড, সালফার ডাইঅক্সাইড। তার মানে যদি যত বেশি মানে সালফিউরিক অ্যাসিড থেকে মোটামুটি রিডিউস করলে সালফার 4 অক্সাইড বা SO2 ফর্ম করতে পারে, আরো বেশি রিডিউস করলে কি ফর্ম করতে পারে? আরো বেশি রিডিউস করলে কি হবে? হাইড্রোজেন সালফাইড মাইনাসের দিকে যাবে। তো নিচের দিকে সাথে রিঅ্যাক্ট করতে গেলে তত মাইনাসের দিকে যাবে। মানে এগুলো কারণ মুখস্থ করে যে এটাকে একটু এটা হবে, কিন্তু আসলে এগুলোর পেছনে এক্সপ্লেনেশন আছে। এখন তুমি যদি এক্সপ্লেনেশন সহ মনে রাখতে পারবে, তখন এই জিনিসটা হবে ইজি হয়ে যাবে, মানে ভুলে গেলেও তখন হচ্ছে ক্যাচ করতে সহজ ইজি হয়ে যাবে। তো এখন আমরা আসি হচ্ছে কিছু অবজারভেশন। স্যার আপনি বলছিলেন না যে অক্সিজেনেরটা তো সবসময় -2 না, হাইড্রোজেনের সাথে হাইড্রোজেন পেরক্সাইডের সাথে -1 আর ফ্লোরিনের সাথে +2, আপনি একবার +1 বলছিলেন, +2 হবে। আচ্ছা, এটা ফর্মুলা OF2, তাহলে ফ্লোরিন অলওয়েজ মাইনাস অপশন, তাহলে +2 হবে। আচ্ছা আচ্ছা, এবার আমরা যদি মনে করা হচ্ছে দেখো, তো আমি লিখেছি যে রিঅ্যাকশনস অফ হ্যালাইডস। তো হ্যালাইড মানে কি? অ্যালকাল হ্যালোজেনের মনে করা হচ্ছে সল্ট গুলা, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ব্রোমাইড, পটাশিয়াম ব্রোমাইড, এদের সাথে আমরা রিঅ্যাকশনগুলো দেখি। তাহলে দেখো তুমি যখন জিনিসটা হচ্ছে আমি রিঅ্যাকশনগুলো লিখি, ফর এক্সাম্পল তোমার সোডিয়াম ক্লোরাইড সাথে রিঅ্যাকশন লিখি, সোডিয়াম ক্লোরাইডের সাথে যদি রিঅ্যাকশন লিখি, সোডিয়াম ক্লোরাইড প্লাস হচ্ছে H2SO4, তাহলে এখানে তুমি দেখবে সোডিয়াম ক্লোরাইডের সাথে যদি তুমি রিঅ্যাকশন দেখো, তাহলে এখানে তোমার ফর্ম করে হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন সালফেট হবে আর NaHSO4 প্লাস হচ্ছে তোমার HCl। এরপর তুমি যদি ইসের সাথে তোমার সোডিয়াম ব্রোমাইডের সাথে দেখো, আমি পুরা একবারে লিখে নাই, আমি একবারে দেখাই। ফার্স্ট দেখো, এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের সাথে সোডিয়াম ব্রোমাইড প্লাস সালফিউরিক অ্যাসিড। এখানে প্রথমে যা ফর্ম হবে NaHSO4 প্লাস হচ্ছে HBr, এটা ফর্ম করছে। এরপরে যেটা হয় তোমার
যে হাইড্রোজেন ব্রোমাইড ফর্ম করছে সেটা আবার ফার্দার সালফিউরিক অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করে। রিঅ্যাক্ট HBr প্লাস হচ্ছে H2SO4 এখান থেকে ফর্ম করবে, তখন হচ্ছে H2O প্লাস হচ্ছে SO2 প্লাস হচ্ছে Br। এখন আমি যদি সোডিয়াম আয়োডাইড নিতাম, সোডিয়াম আয়োডাইড প্লাস H2SO4 এখান থেকে প্রথমে অ্যাটমসিডে একই রকম ভাবে আসবে NaHSO4 প্লাস হচ্ছে হাইড্রোজেন আয়োডাইড। এরপরে যেটা হবে তোমার হচ্ছে যে এই হাইড্রোজেন আয়োডাইড আবার H2SO4 রিঅ্যাক্টরে ফর্ম করবে তোমার 4H2O প্লাস সালফার প্লাস I। তাহলে আমি ওভারঅল রিঅ্যাকশনগুলো যদি দেখাই, এবার আপনি যে জিনিসটা খেয়াল করবেন, যখন আপনি সোডিয়াম হ্যালাইডের সাথে আপনি যখন সোডিয়াম হ্যালাইডের সাথে সোডিয়াম হ্যালাইডের সাথে সালফিউরিক অ্যাসিডের রিঅ্যাকশন দেখবেন, তখন আপনি একটা অবজারভেশন করবেন। অবজারভেশনটা কি জানেন? মিষ্টি ফিল্ম। মিষ্টি ফিল্ম। আচ্ছা, ফিল্ম। এখন যখনই মিষ্টি ফিল্ম আসছে তখন মনে রাখতে হবে সেটা হতে পারে শুধু হাইড্রোজেন ক্লোরাইড তা না, সেটা হতে পারে হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ব্রোমাইড বা হাইড্রোজেন আয়ন। তিনটা সব হাইড্রোজেন আয়ন মানে সব হাইড্রোজেন হ্যালাইড তারা যখন গ্যাস ফর্ম করে সেটা হচ্ছে মিষ্টি ফিল্ম। হাইড্রোজেন সব হাইড্রোজেন হ্যালাইড গুলো সবগুলো হোয়াইট মিষ্টি ফিল্ম ফর্ম করবে। তাহলে হাইড্রোজেন ক্লোরাইডের জন্য মিষ্টি ফিল্ম, হাইড্রোজেন ব্রোমাইডের জন্য মিষ্টি ফিল্ম, হাইড্রোজেন আয়োডাইডের জন্য মিষ্টি ফিল্ম। ক্লিয়ার? তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, সবগুলোর মধ্যেই তো হাইড্রোজেন হ্যালাইড ফর্ম করছে। তো সবগুলোর মধ্যে হাইড্রোজেন হ্যালাইড ফর্ম করা মানে সবগুলোর মধ্যেই আপনি মিষ্টি ফিল্ম একটা কমন অবজারভেশন পাবেন। এরপরে তুমি যখন সোডিয়াম ব্রোমাইড মানে নিচ্ছ বা যে কোনো মেটাল ব্রোমাইড নিচ্ছ, তখন সেখানে আপনি হাইড্রোজেন ব্রোমাইড ফর্ম করছে, তার মানে এখানে মিষ্টি ফিল্মস পাচ্ছেন, এর পাশাপাশি আর কি পাচ্ছেন? সালফার ডাইঅক্সাইড পাচ্ছেন, আবার কি ব্রোমিনও পাচ্ছেন। ব্রোমিন মানে কি? আপনি ব্রাউন কালারের একটা ফিল্মও পাবেন। মিষ্টি ফিল্ম পাচ্ছেন, আবার কি পাচ্ছেন? ব্রাউন কালারের ফিল্মও পাচ্ছেন। আচ্ছা স্যার, দুটো একসাথে কি? আচ্ছা, একসাথে মানে ব্যাপারটা হচ্ছে প্রথমে সোডিয়াম ব্রোমাইড সালফিউরিক অ্যাসিড রিঅ্যাক্ট করে সোডিয়াম হাইড্রোজেন সালফেট প্লাস হাইড্রোজেন ব্রোমাইড ফর্ম হবে। ফার্স্টে মিষ্টি ফিল্ম ফর্ম হবে, তারপরে ফলোড বাই তো তখন ওই হাইড্রোজেন ব্রোমাইড আবার সালফিউরিক অ্যাসিড রিঅ্যাক্ট করে। এখন মনে রাখবেন হাইড্রোক্লোরিক অ্যাসিড তো অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড অ্যাসিড। তারপর একটা ব্যাপার আছে কোনটা স্ট্রংগার। যখন সালফিউরিক অ্যাসিড আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের যদি কনসেন্ট্রেটেড দুটো অ্যাসিড রিঅ্যাক্ট করে তখন সালফিউরিক অ্যাসিড সেখানে অ্যাসিডিক প্রপার্টি শো করতে পারে। তখন হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে স্ট্রং অ্যাসিড সে বেস হিসেবে কাজ করে। যেমন আমরা জানি যে হ্যালোজেন গুলো অক্সিডেশন এজেন্ট, বাট এই সব রিঅ্যাকশন সব জায়গায় আমরা কি দেখতে পাচ্ছি? হ্যালোজেন গুলো এখানে রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করছে, কারণ তার থেকে স্ট্রঙ্গার অক্সিডেশন এজেন্ট হচ্ছে কি? সালফিউরিক অ্যাসিড। এইজন্য দুনিয়ার এমন ইন্ডাস্ট্রি না যেখানে সালফিউরিক অ্যাসিড না লাগে, এবং যারা সালফিউরিক অ্যাসিড প্রোডিউস করে জন্য এটা দিয়ে মনে করে হচ্ছে ইন্ডাস্ট্রি চলবে সারা জীবন। এবং সালফিউরিক অ্যাসিডের ডিরেক্ট মানে প্রোডাকশনটা যে তোমার কোনো সিস্টেম আছে কিনা এটা কেউ ডিসক্লোজ করে না, তাহলে বিজনেস শেষ। তাহলে এখানে খেয়াল করেন, আপনি এখানে কি পাচ্ছেন? মিষ্টি ফিল্ম তো পাচ্ছেন, মিষ্টি ফিল্মের পাশাপাশি আপনি কি পাচ্ছেন? ফলোড বাই ব্রাউন ফিল্মও পাচ্ছেন। আবার যে SO2 পাচ্ছেন, সালফার ডাইঅক্সাইড বা সালফার 4 অক্সাইড, এটা তো দেখা যায়, কিন্তু এখানে জিনিসটা হয় দেখা না গেলেও তোমার হচ্ছে এর একটা স্মেল হয়, চোকিং স্মেল। সালফার ডাইঅক্সাইড কি স্মেল? চোকিং, ঠিক আছে। এরপর আসলে হচ্ছে মানে চুকা গন্ধ বা টক, বাংলায় যেটা বলে টক টক গন্ধ আর কি, এরকম বলে। এই তো হ্যাঁ, এই টক গন্ধ বা চুকা গন্ধ যেটা বলে। তারপর আসলে হচ্ছে যদি আপনি সোডিয়াম আয়োডাইড বা যখন আয়োডাইডের সাথে মেটাল আয়োডাইড রিঅ্যাক্ট করাবেন তখন আপনি মিষ্টি ফিল্ম পেতেন, আয়োডিন ফর্ম করছে, মানে আপনি কি পেতেন? এখানে পার্পল ফিল্ম পেতেন। তারপরে আপনি মনে করেন যে এখানে
আপনি কি সালফার দিবেন। ওকে, তাহলে আবার এখানে সালফার ডাইঅক্সাইড ফর্ম করতে মানে সালফারটা হচ্ছে তোমার দেখেন সেটা ইয়েলো সলিড, সালফারটা একটা ইয়েলো সলিড। এই জিনিসগুলোই খেয়াল রাখবেন। আগে এই জিনিসগুলো কেমন দেখালাম, আপনি ওই যে অবজারভেশন তোমার হচ্ছে প্রোডাক্ট সেটা মুখস্থ তো রাখতেই হবে, কিন্তু রিঅ্যাকশন নিয়ে মুখস্থ রাখলে। আর এখানে আর একটা বিষয় আছে, প্লাস এখানে যে হাইড্রোজেন এখানে এরকম আবার এটাও কিন্তু আছে 2 হাইড্রোজেন আয়োডাইড প্লাস হচ্ছে H2SO4, এখান থেকে তোমার হচ্ছে যেটা ফর্ম করবে 2H2O প্লাস SO2 প্লাস H2, এটাও ফর্ম করেছে। তাহলে এই রিঅ্যাকশন হচ্ছে মানে সিরিয়ালি খেয়াল করো। তাহলে এখানে খেয়াল করো তো, এখানে সালফার অক্সিডেশন নাম্বার কত, এখানে হচ্ছে +4 +6 +2, এখানে সালফারের কত +4 তো পেয়েছেন, এই যে আবার কি 0 পেয়েছেন, কি পেয়েছেন 0 পেয়েছেন। এরপর আপনি আরো একটা জিনিস পাবেন, এখানে রটেনিক স্মেলও পাবেন। তো রটেনিক স্মেল মানে কি, হাইড্রোজেন সালফাইড। তাহলে আপনি এখানে H2SO পাচ্ছেন, কারণ এটা তুমি পাচ্ছ হচ্ছে কি -2। তাহলে যত নিচের দিকে আসছে আমরা দেখছি তোমার সালফিউরিক অ্যাসিড কত কি রিডিউস হচ্ছে, তো এটা নিচের দিকে রিডিউসিং পাওয়ার কত কি বাড়ছে, রিডিউসিং পাওয়ার কত বাড়ছে। সবাই এটা জাস্ট আন্দাজে মুখস্থ করে, আমি এক্সপ্রেশন সহ বললাম যে কেমনে আসছে জিনিসটা। তাহলে এই যে অবজারভেশনগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। এরপরে হচ্ছে আমরা যদি চলে আসি হ্যালাইডের আদার রিঅ্যাকশনস, তাহলে সালফিউরিক অ্যাসিডের সাথে হ্যালাইডের রিঅ্যাকশনগুলো অবজারভেশনগুলো ক্লিয়ার এবং রিডিউসিং পাওয়ারগুলো যে ডাউনলোড গ্রুপ যে হাই হচ্ছে, কারণ তাদের অক্সিজেন পাওয়ার তো কমে আসছে। চশমা পরে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক মতো? চশমা নাও কেন? ঘুরতে যান, দাওয়াত খেতে যান, আর চশমা নিতে ডাক্তারের কাছে যাওয়া হয় না, এই বাংলাদেশের এক্সপেরিয়েন্স। কনফিউশন থাকলে বলেন না। আচ্ছা, আমি আপনাদের কনফিউশনটা সহজ করে দিই। হ্যালোজেনগুলো যখন রিঅ্যাক্ট করে তখন তাদের টেন্ডেন্সি কি থাকে, পজিটিভ আয়ন ফর্ম করা, নেগেটিভ আয়ন ফর্ম করা, নেগেটিভ আয়ন ফর্ম করা। তো নেগেটিভ আয়ন ফর্ম করা মানে কি অক্সিডাইজ মানে রিডিউসড হওয়া। নেগেটিভ আয়ন ফর্ম করা মানেটা কি, অক্সিডাইজড হওয়া নাকি রিডিউসড হওয়া? ভালো, হওয়া। কি হওয়া, অক্সিডাইজড হওয়া না রিডিউসড হওয়া? হওয়া, অক্সিডাইজড হওয়া। নেগেটিভ আয়ন ফর্ম করা মানে অক্সিডাইজড হওয়া, রিডিউসড হওয়া। তাহলে তারা যখন রিঅ্যাক্ট করে তখন তারা অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করে নাকি? এক্স্যাক্টলি, শুনবেন ঠান্ডা মাথায়। আগে শুনবেন। সালফিউরিক অ্যাসিড এটাও একটা অক্সিডাইজিং এজেন্ট। হ্যালোজেনগুলো অক্সিডাইজিং এজেন্ট, সালফিউরিক অ্যাসিড অক্সিডাইজিং এজেন্ট, কিন্তু সালফিউরিক অ্যাসিড তাদের থেকে মাচ স্ট্রঙ্গার অক্সিডাইজিং এজেন্ট। তাহলে যখন এখন দুই মুখোমুখি সংঘর্ষ হবে তখন অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কে কাজ করবে? সালফিউরিক অ্যাসিড, যেহেতু সেই স্ট্রঙ্গার। তাহলে হ্যালোজেনগুলো তখন সেখানে হয়ে যাবে কি রিডিউসিং এজেন্ট, মানে তারা তখন অক্সিডাইজিং হবে। এবার আসেন, তাহলে এবার আপনি যদি একটা জিনিস চিন্তা করেন সেটা হচ্ছে যে যখন সালফিউরিক অ্যাসিড যদি রিডিউস হয় তাহলে তার অক্সিডেশন নাম্বার কি কি হতে পারে? রিডিউস 0 হতে পারে, +4 হতে পারে, -4 হতে পারে। সালফিউরিক অ্যাসিড হচ্ছে কত, তার অক্সিডেশন নাম্বার +6। তাহলে সেই রিডিউস হওয়া মানে কি, সালফিউরিক অ্যাসিডের অক্সিডেশন নাম্বার কত, +6। তাহলে সেই রিডিউস হওয়া মানে তার অক্সিডেশন স্টেট ইনক্রিজ করবে না ডিক্রিজ করবে? ডিক্রিজ করছে। সালফিউরিক অ্যাসিড যদি অক্সিডাইজিং এজেন্ট হয় তাহলে সে রিডিউস করে, তো সে রিডিউস হলে তার অক্সিডেশন নাম্বার কি ইনক্রিজ করবে না ডিক্রিজ করবে? ডিক্রিজ করবে, মানে +6 থেকে কমে +4 0 -2 এই তিনটা যেকোনো হতে পারে, রাইট? এবার আমি যদি একটা জিনিস দেখেন তাহলে এটা থেকে যখন 0 হওয়া মানে কি সালফার হওয়া, কারণ এলিমেন্টের অক্সিডেশন নাম্বারটা 0 হয়। এটা থেকে -2 হওয়া মানে কি হাইড্রোজেন সালফাইড হওয়া। এটা থেকে +4 হওয়া মানে কি সালফার ডাইঅক্সাইড হওয়া। তাহলে এবার বিষয়টা হচ্ছে এরকম যে আপনি যখন হ্যালাইড গুলো যদি রিঅ্যাক্ট করাবো, যদি হ্যালাইড গুলোর নিচের দিকে অক্সিডাইজিং পাওয়ারটা কমে তাহলে রিডিউসিং পাওয়ারটা কি বাড়ে। এই যে অক্সিডাইজিং পাওয়ার হাই হলো, রিডিউসিং পাওয়ারটা বাড়ে। তাহলে তাদের রিডিউসিং পাওয়ার ডাউন গ্রুপ বাড়া মানে সালফিউরিক অ্যাসিড বেশি পরিমাণে রিডিউস হওয়া।
তাহলে যখন আর এদের উপরের গুলা যদি সালফিউরিক অ্যাসিড কম রিডিউস হবে, তাহলে কম রিডিউস হলে কি ফর্ম করবে? সালফার ডাই অক্সাইড +6 থেকে +4। আরো বেশি রিডিউস যদি হয় তাহলে কি ফর্ম করবে? সালফার। আরো বেশি যদি রিডিউস হয় তখন হাইড্রোজেন সালফাইড হবে। এই জন্য সোডিয়াম ক্লোরাইডের সাথে যখন আমরা অবজারভেশনটা দেখি, ক্লোরাইড মেটাল ক্লোরাইডের সাথে সালফিউরিক অ্যাসিড অবজারভেশনটা দেখি, তখন আমরা শুধু মিষ্টি ফিউমস দেখি, আর কিছু দেখি না। এই এসেছে কারণ হাইড্রোজেন যখন আমরা সোডিয়াম ব্রোমাইড বা পটাশিয়াম ব্রোমাইড মেটাল ব্রোমাইডের সাথে সেটা দেখি, তখন মিষ্টি ফিল্ম তো দেখি, এটার পাশাপাশি আমরা আরো কি দেখি? ব্রাউন কালারের ফিল্ম। ব্রাউন কালারের ফিল্ম মানে কি? ব্রোমিন কি হচ্ছে? ফর্ম করছে। এরপরে আবার আমরা দেখি হচ্ছে তোমার চোকিং স্মেলও দেখি, তার মানে কি? +4 হচ্ছে সালফার ডাই অক্সাইড। আবার যখন আমরা আয়োডাইডের সাথে দেখি, তখন মিষ্টি ফিল্ম তো আছে, কারণ যে কোনো হাইড্রোজেন হ্যালাইড মানে মিষ্টি ফিল্ম। তার সাথে মনে করো হচ্ছে ওগুলো তো হবেই, মানে হচ্ছে তোমার এখানে ব্রাউন ফিল্মের জায়গায় আমরা ইয়েলো পার্পল ফিল্ম দেবো, আয়োডিন ফর্ম, আয়োডিন ভেপার। পাশাপাশি আমরা সেখানে মনে করো চোকিং স্মেলও পাবো, SO4 ইয়েলো সলিড পাচ্ছি, মানে আরো রিডিউস হয়ে সালফার আসছে। +6 থেকে 6টা ইলেকট্রন গেইন করলে তো সালফার, আরো রিডিউস 8টা ইলেকট্রন গেইন করলে কি হবে? H2S, কারণ +6 থেকে -1 এবং হাইড্রোজেন সালফাইড ফর্ম করা মানে রটেন স্মেল পাবো আমরা, পচা ডিমের গন্ধ। তাহলে এটা আয়োডাইডে দেখতে পাচ্ছি। তাহলে যত নিচের দিকে আসছি সালফিউরিক অ্যাসিড তত বেশি রিডিউস হচ্ছে, তারপরে রিডিউসিং পাওয়ারটা বাড়ছে। ক্লিয়ার? মিষ্টি ফিল্ম যে কোনো হাইড্রোজেন হ্যালাইডের জন্য আমরা মিষ্টি ফিল্ম পাবো। রিঅ্যাকশন হচ্ছে, এখানে রিঅ্যাকশন হচ্ছে, প্রোডাক্ট মানে এখানে হাইড্রোজেন হ্যালাইড ফর্ম করছে, মানে সালফিউরিক অ্যাসিডের সাথে তোমার সোডিয়াম বা মেটাল হ্যালাইড গুলো রিঅ্যাকশন। মিষ্টি ফিল্ম মানে কি? দেখতে মিষ্টি, সুইট। তুমি সোডিয়াম ব্রোমাইডের মধ্যে সালফিউরিক অ্যাসিড ঢালছো, দেখবে সাদা ধোঁয়া মতো বেরোচ্ছে। সেটা তো নরমাল, এটা ক্লাউডি ফিল্ম। এটাই তো মিষ্টি ফিল্ম। মিষ্টি মানে ব্যাপার না, ভাবটা বাসে না। তোমার যেমন হচ্ছে তোমার ফগ, আমরা তো ফগও বলতে পারি, ফগই বলতে পারি না, একই কথা, কিন্তু মিষ্টি মানে শুনতে একটু ভালো লাগে না। মিষ্টি ফিল্ম স্যার অনেকে মিষ্টি মনে করে খায়। তুমি খেতে পারো, খেলে মরবে আর কি, মনে করছে কিছু, কারণ হাইড্রোজেন হ্যালাইড অ্যাসিড তুমি মনে করো ভিতরে সব পুড়িয়ে ফেলবে, তেমন কিছু হবে না। এগুলা কত মনে করো হচ্ছে গিয়েছে মুখের ভিতরে, হাতে থেকে অল্প কনসেন্ট্রেশন কিছু হয়। তাহলে এই পার্ট পুরোটা শেষ। তারপরে তো অনেক দেরি করে ফেলে দেবেন, তো আরো অনেক কিছু ডিসকাস করেছি এখানে। কি ব্যাপার, তুমি সবার রেডি? তিনজন আসলে একসাথে? তোমরা যে সিন্ডিকেট করে একসাথে আসছো, আচ্ছা। এরপর আমরা যদি চলে আসি তোমার হচ্ছে টেস্টিং ফর হ্যালাইডস ইন সলিউশন। টেস্টিং ফর হ্যালাইডস ইন সলিউশন, তাহলে যে এই অবজারভেশন গুলো মাথায় রাখতে হবে। এটা ইউনিট 2 কিন্তু খুব সহজ না, ইউনিট 2 তে প্রচুর ইনফরমেশন। ইউনিট 1 টাতে একটু সাহস পাবেন যদি ও লেভেল কেমিস্ট্রি একটু ভালো হয়, তাহলে ইউনিট 2 তে আসলে মনে হবে আল্লাহ এগুলো এত ইনফরমেশন কেন, এবং এই পুরো বইটা মেমোরাইজ করে রাখার পরেও 100% হবে না। বাকি মনে করো যে বাকি থাকবে কত পার্সেন্ট জানো? আর अराउंड 20%, अराउंड 120% করতে হবে এরকম কিছু। ওই 20% হচ্ছে আপনার কমপ্লিট হবে যখন আপনি ফেসার করবেন, প্লাস 5-7-8 বছর এট লিস্ট কোশ্চেন পেপার করবেন। সো স্যার কেমিস্ট্রির জন্য লাইক যে কি বলে যে কি স্কোর, মানে কত রাখলে আর কি এ বা এ স্টার আসে? কেমিস্ট্রিতে সাধারণত গ্রেড বাউন্ডারি মানে হচ্ছে তোমার র মার্ক আর ইউএমএস এর পার্সেন্টেজ অলমোস্ট সেম থাকে। তারপর আপনি ইউনিট 1 এ যদি এ পেতে চান আপনাকে अराउंड 64 পাওয়া লাগবে, अराउंड 64 আউট অফ 80 তে 80, মানে 80% ই পাওয়া লাগবে। আচ্ছা 80% র মার্ক যদি 80% পান তাহলে এ, আর যদি মনে করেন হচ্ছে ইউনিট 2 তে কিছুটা কম 62 মার্ক কম আছে, মানে ওই 70 দেন আপনার অন এন এভারেজ 80% পাওয়া লাগবে।
র মার্ক 80% পেলে আপনি এ পাচ্ছেন, মানে এইভাবে ধরে রাখবেন। র মার্ক 73 থেকে 80 এর নিচে থাকলে 73 এর উপরে বা 80 ধরা মনে হচ্ছে তখন আপনি বি পেতে পারেন, যেটা ও লেভেল হতে এক্সট্রা দিয়েছে, এত সস্তা না এ লেভেল কেমিস্ট্রি। এই জন্য যারা পড়ে তারাও মনে করে যে সস্তা না। এবার আসেন হচ্ছে আমি যদি বলি তোমার, আচ্ছা আপনারা কি কোশ্চেন পেপার প্র্যাকটিস করছেন ইউনিট 1 এর? কোশ্চেন পেপার যদি প্র্যাকটিস করেন আপনারা, সেটা এখন যেহেতু ধরুন ইউনিট 1 কমপ্লিটলি শেষ হয়ে গেছে, আমাদের এটা সিলেবাস হয়তো বা ফেব্রুয়ারির মাঝামাঝিতেও শেষ হয়ে যেতে পারে। কয়টা বেশি এখন মেজর পার্টটা শেষ তো, তোমার কারণ ইউনিট 1 তো পুরোটা শেষ, ইউনিট 2 এরও মেজর পার্ট শেষ। এখন তোমাদের যেটা হবে যে আপনারা ডিভিশন কোশ্চেন পেপার সলভ করা মানে খালি কোশ্চেন পেপার করলে হবে না, রিভাইজ দিয়ে শুরু করো। তোমরা যারা লেটে জয়েন করেছো তাদের তো আর কি বলবো, বললেন না আমি অর্গানিক কেমিস্ট্রি ওটাও হয় না, কিন্তু বলে মনে করো হচ্ছে শব্দ অপচয় করার কোনো দরকার নেই। এমনি অলরেডি এন্ট্রপি অনেক বেড়ে গেছে, এন্ট্রপি পড়বেন তখন আমার কথাটা নিয়ে বুঝবে এন্ট্রপি মানে কি বোঝে, যে কত মানে অস্থির একটা ধারণা, মানে ডিসঅর্ডারের মধ্যে অর্ডার শুনতে কেমন মনে হয় না, কিন্তু দিস মেক্স সেন্স। যখন বুঝবে তখন মনে হবে দূর লিটারেচার, এই থেকে বড় লিটারেচারের কিছু নাই। লিটারেচার আমার এমনিও ভালো লাগে না। টেস্টিং ফর হ্যালাইড আয়নস ইন সলিউশন, হ্যালাইড এর টেস্ট করা। হ্যালাইড আয়নের টেস্টের জন্য আমরা কি মানদাতার আমল থেকে একটা টেস্ট চলে আসছে, যেটা কি বলেন তো, সিলভার নাইট্রেট সলিউশন অ্যাড করতে হয়, ফলোড বাই প্রথমে কি করতে হয়, প্রথমে ইনাফ নাইট্রিক অ্যাসিড অ্যাড করতে হয়, নাইট্রিক প্রথমে নাইট্রিক অ্যাসিড অ্যাড করতে হয়, ফলোড বাই সিলভার নাইট্রেট। এখন অনেকে এখানে বলে অ্যাসিড, যে কোনো হাইড্রোক্লোরিক অ্যাসিড অনেক সময় বলে না, নাইট্রিক অ্যাসিড অ্যাড করতে হয়। নাইট্রিক অ্যাসিড কারণ হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি বাবা অ্যাড করো তারপরে যদি সিলভার নাইট্রেট, হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যেই তো ক্লোরাইড অলরেডি আছে, তো এমনিতে তো ওটার কারণে প্রেসিপিটেট ফর্ম করবে সিলভার আলাদা করে আবার। এই জন্য আপনারা মনে রাখতে হবে যে কোনো হ্যালাইড আয়নের টেস্ট হচ্ছে তার সলিউশনের মধ্যে, কারণ সব হ্যালাইডগুলা যে মনে করেন সলিউবল, এই সলিউশনের মধ্যে আমি প্রথমে ইনাফ নাইট্রিক অ্যাসিড অ্যাড করতে। নাইট্রিক অ্যাসিড কেন অ্যাড করি আমরা, কি দরকার ছিল, যদি রিঅ্যাকশনে দেখাই না যে নাইট্রিক অ্যাসিড কেন অ্যাড করি, মনে নাই? মামা বাবা হ্যালাইড আয়নের টেস্টে নাইট্রিক অ্যাসিড কেন অ্যাড করি? make sure that other ions are removed. তো এটা দেরি করে বললেন যে এত মনে হয় ইনস্ট্যান্ট বলতে হবে, আমার জিজ্ঞেস করতে দেরি হবে না, অর্ধেক কোশ্চেন শুনে বুঝতে হবে স্যার কি বলতে চাচ্ছেন। টু মেক শিওর আদার আয়নস আর রিমুভ, এখানে আদার আয়নস মানে বেসিক্যালি কার্বনেট আয়নস বোঝানো হচ্ছে, বেসিক্যালি কার্বনেট আয়নস। অনেক সময় দেখবেন এই একদম এক্সাক্ট ডিরেক্টলি লিখে আছে কার্বন টু রিমুভ কার্বনেটস, তো এর কারণ শুধু কার্বনেট না, কার্বনেট বা সালফেট থাকলেও হতে পারে, কারণ আপনি সিলভার নাইট্রেট অ্যাড করবেন তখন তো সিলভারের সাথে ওই নেগেটিভ আয়নটা আসবে, ক্লোরাইড থাকলে সিলভার ক্লোরাইড, ব্রোমাইড থাকলে সিলভার ব্রোমাইড, আয়োডাইড থাকলে সিলভার আয়োডাইড, কার্বনেট থাকলে সিলভার কার্বনেট, সালফেট থাকলে সিলভার সালফেট, এগুলো সবই প্রেসিপিটেট। এখন তুমি যদি আগে থেকে সালফেট বা কার্বনেট থাকে, তাহলে ক্লোরাইড নাও থাকে তাও তো প্রেসিপিটেট ফর্ম করবে, তখন তো আপনি কনফার্ম বলতে পারবেন না আসলে কার প্রেসিপিটেট ফর্ম করেছে। আর এই জন্য সিলভারের মনে রাখবেন, সিলভারের শুধুমাত্র নাইট্রেটটাই সলিউবল সিলভারে, আর বাকি সব ইনসলিউবল, সবগুলো প্রেসিপিটেট আকারে ফর্ম করে, বুঝতে পেরেছেন? তাহলে আমরা এখানে যা করব যে ফার্স্ট নাইট্রিক অ্যাসিড অ্যাড করব, নাইট্রিক অ্যাসিড অ্যাড করার পর মানে ইনাফ নাইট্রিক অ্যাসিড অ্যাড করব যাতে করে আদার কোনো আয়ন মানে হ্যালাইড ছাড়া যদি আদার কোনো আয়ন থাকে। এখানে কেন কার্বনেট বলছি আমি স্পেশালি, কারণ নাইট্রিক অ্যাসিড অ্যাড করলে কার্বনেট থাকলেই তখন কার্বনেটটা রিমুভ করে, আদার আয়ন বলতে এখানে মেইনলি কার্বনেট আছে, কারণ কার্বন ডাইঅক্সাইড গ্যাস রিলিজ হচ্ছে, অ্যাসিড আর মেটাল কার্বনেট গুলো কি বেস, মেটাল অক্সাইড, মেটাল হাইড্রোক্সাইড, মেটাল কার্বনেটস, দিস অল আর বেস, দিস অল আর বেস। তাহলে মেটাল সালফেটটা বেস না, তবে তার সাথে অ্যাসিড অ্যাড করলে লাভ নেই আসলে, এখানে মূলত কার্বনেট আয়নটাকে রিমুভ করার জন্যই নাইট্রিক অ্যাসিড অ্যাড করা হয়, ক্লিয়ার?
তো আমরা আশা করি টু মেক শিওর যে টু রিমুভ আদার আয়ন্স। আদার আয়ন্স বলতে আপনি ডিরেক্ট এটাও লিখেন টু রিমুভ কার্বনেট আয়ন্স, তাও অ্যাকসেপ্টেড। ওকে, তো কার্বনেট থাকলে এই নাইট্রিক অ্যাসিড রিঅ্যাক্ট করে কার্বন ডাই অক্সাইড গ্যাস হিসেবে রিলিজ দিয়ে দেয়, তার মানে ওইটা আর কার্বন হিসেবে থাকবে না। তখন তোমার হচ্ছে ক্লোরাইড ব্রোমাইনের যেটাই থাকুক সেটার সাথে সিলভার নাইট্রেট রিঅ্যাক্ট করে তোমার কি হবে, একটা প্রেসিপিটেট ফর্ম করবে। যদি মনে করো যে এখানে পাশে হচ্ছে NaCl aqueous প্লাস হচ্ছে সিলভার নাইট্রেট aqueous, তাহলে এখানে ফর্ম করবে কি সিলভার ক্লোরাইড সলিড, আর এখানে হচ্ছে সোডিয়াম নাইট্রেট aqueous। তাহলে আয়নিক ইকুয়েশন দেখলে আমরা যেটা দেখতে পাবো সিলভার আয়ন aqueous প্লাস ক্লোরাইড aqueous, এখানে হচ্ছে তোমার সিলভার ক্লোরাইড সলিড, এটা একটা হোয়াইট প্রেসিপিটেট। আর সিলভার ব্রোমাইড হলে ব্রাউন না ক্রিম প্রেসিপিটেট, ক্রিম সিলভার আয়োডাইড হলে ইয়েলো প্রেসিপিটেট। এগুলো যদি এত তাড়াতাড়ি মানুষ ভুলে যায়, মাত্র লেভেলে বলেছে, সেই দিন ও লেভেল পাস করে আসতেন। এখন যদি মনে করো যে ভুলে যাও, তাহলে কালার গুলো আমি ভুলে যেতে পারি, আমার ভুলে যাওয়াটা স্বাভাবিক, আমার ভুলে যাওয়াটা স্বাভাবিক, কিন্তু তোমাদের ভুলে যাওয়াটা কম নয়। রাখার জন্য আমার জানতে তো পরীক্ষা দিতে হয় না, আমি মনে করছি মনে না থাকলে ঠিক আছে ঘুরে দেখতে পাবো, আমার সামনে সবসময় একটা একটা ম্যাটেরিয়াল তো থাকবে, পরীক্ষা দিতে বলে তোমার সামনে ম্যাটেরিয়াল কি থাকবে। এগুলা ভুলাটা অন্যায়, মানে এক কথায় অন্যায়, ভুলা যাবে না। আর কেমিস্ট্রি তো প্রিভিয়াস কোনো কিছুই ভুলা যাবে না। এস পুরো পড়ছেন না, এস পড়ে A2 তে যাবেন, এস এর বই বিক্রি করে দিবেন, বিক্রি করে গাঁটটা খাবেন। আগে ছোটবেলা আমরা বলতাম পুরোনো বই বিক্রি করে দিয়ে মনে করছে ঠিকই অনেক খাতা খাতা জমা হতো, এটা একটা সেলিব্রেশন। তোমার আমার দেখা গেছে 3-4 বস্তা খাতা দিত, 3-4 বস্তা, বড় বড় বস্তা। তো মনে করো ওই সময় ছোটবেলায় এগুলো নিয়ে গেলে বিক্রি করলে তো যে টাকা গুলো অনেক টাকা মনে হতো তখন, যে 200-300 টাকাও অনেক টাকা ওই সময় থেকে। বেশি তো দিত না, মনে করছে 4 টাকা 5 টাকা কেজি দিত। তো ওইরকম মনে করো যে বই বিক্রি করার সাথে নলেজ বিক্রি করে দেন, তাহলে তো মনে করো হচ্ছে নলেজ বিক্রি করতে হবে। এরকম মনে করো হচ্ছে দেখাতে হবে দিচ্ছেন কিন্তু আপনার কাছে রয়ে গেছে, যেটা আমরা করি টিচিং ওটা বিক্রি হলো না, ওটা না ভুলা যাবে না, বুঝতে পারছেন? তো সিলভার যদি কোনো কিছুতে ক্লোরাইড থাকে তখন সেখানে হোয়াইট প্রেসিপিটেট ফর্ম করবে, কারণ হোয়াইট প্রেসিপিটেট কার, সিলভার ক্লোরাইডের। যদি সেখানে ব্রোমাইড আয়ন থাকে তাহলে ক্রিম প্রেসিপিটেট, যদি আয়োডাইড আয়ন থাকে ইয়েলো প্রেসিপিটেট। ইউনিট 3 এর জন্য এগুলো সব মনে রাখতে হবে। আবারও বলছি এস কেমিস্ট্রি এমন ভাবে বললাম, যদি কারো কেমিস্ট্রি ড্রপ দেওয়ার ইচ্ছা না থাকে A2 তে দিয়ে, তাইলে এস কেমিস্ট্রি ভুলা যাবে না। আর অবশ্য যদি তোমাদের পরীক্ষা দেওয়া লাগে, পরীক্ষা তোমার দিতেই হবে, অ্যাসেসমেন্ট পসিবিলিটি নাই, যদি পরীক্ষা দেওয়া লাগে তাইলে পরীক্ষার পরে মনে করছে অনেকে কেমিস্ট্রি ড্রপ দেওয়ার একটা ইন্টেনশন তৈরি হতে পারে। একটাই কারণ এই যে ওরা মনে রাখেন না, আপনারা মনে করেন বুঝতেই পারা যায়, মেমোরাইজ করা হয় না। সবাই এই হাইপ তৈরি হোক। আর শোনো, এই মেয়েদের এক্সাম হবে কি না, হ্যাঁ, সেটা ডিপেন্ড করবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। কারণ অনলাইনে রেকর্ড হয়, তো আমি কি বলি মনে করা হচ্ছে এগুলো সব মনে করে রেকর্ড হয়, কোডেড থাকে, মানে অ্যালগরিদম সেট করা কিছু কিছু ওয়ার্ডের উপর। আমি যেই রেটে মনে করেছি আমাদের বদনাম করবো, অ্যাকচুয়ালি বদনাম না, সত্যি কথা বলি। তো এগুলোর কারণে কোন সময় দেখবে হয়তো আমার ধরে ধরে নিয়ে যেতে পারে ডিজিটাল অ্যাড, আবার জামিনও নাই। তোমরা রাস্তায় গিয়ে মনে করছে একদিন হয়তো একটা আন্দোলন করলে পুলিশের বাড়ি দিয়ে বাসায় চলে যাবে। না স্যার, আপনারে না ফিরে আমরা বাসায় আসবো। আর কি বলে বাড়ি বের করতে পারবেন না, আর আমি তো সারি। কারণ স্যার তখন দেখা যাবে আপনারা ব্যাক করতেছে, আমার বাপের ঢুকাবে, আমার ঢুকাবে। হ্যাঁ, সেটা তখন মনে করছে বিএনপি তো ভালো, পারলে মনে করা হচ্ছে জামাত শিবিরের সাথেও মনে করা হচ্ছে রিয়াজে থাকতে পারে আপনাদের, এরকম মানে এখন বিষয়টা হচ্ছে যে পরীক্ষা না যদি না হয় তাহলে সেটা যদি প্রধানমন্ত্রী তোমাদের ক্ষতি করতে চায়, ধ্বংস করতে চায় আরেকবার অ্যাসেসমেন্টের মাধ্যমে। কারণ না স্যার বলতেছে তো লকডাউন পড়বে একটা, লকডাউন যদি মনে ধরো এখন দিল 10 দিন, এখন লকডাউনটা আমার কন্টিনিউ করতে পারবে না, বিকজ মানুষ অস্ট্রেলিয়া ইউএসএ ওইসব দেশি মানুষ এখন মানছে না। রাস্তায় তোমার হচ্ছে লকডাউনের এগেইনস্টে প্রোটেস্ট হয়, ওরাই মানে না।
আর তো আমাদের তো দেশের মানুষ বাংলাদেশ এখন যে লকডাউন দেয় এখন আর ওই ধরো সর্বোচ্চ 2 সপ্তাহ, তারপর আমার পরীক্ষার আগেই সব আবার মে জুন আস্তে আস্তে প্রচুর গরম পড়বে, ঠিক আছে? তখন মনে করছে থিওরিটিক্যালি আমাদের যে স্বাস্থ্য বিশেষজ্ঞ আছে তাদের কথা অনুযায়ী মনে করছে করোনা থাকবেই না, থাকারই কথা না, ঠিক আছে? তোমার এখন মনে করছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বেরোতে পারেন না ঠান্ডায়, দেখা যাচ্ছে আমার শরীরে গরম নাই, তো তুমি যখন গরম আসলে সামার আসলে মনে করো শরীরে সুস্থ, করোনা নাই। আর মেইন জিনিস হচ্ছে দোয়া করো তোমাদের পরীক্ষা যদি অ্যাসেসমেন্ট চায় তাহলে দোয়া করো পরীক্ষার আগে যেন খাবার যে মারা যায়। কেন স্যার? কারণ এই যে মারা গেলে বিএনপি একটা ইস্যু পাবে, কারণ এখন বিএনপির যে নেতারা আছে মনে করেন আছে আপনি আপনার বাবাকে এর মধ্যে ফেলতে পারেন, বাইরে রাখতে আমার ইচ্ছা, ঠিক আছে? বিএনপির যত নেতারা আছে এরা একজন পুরুষ না, এরা সবগুলাই মনে করে হচ্ছে দেখা গেল নিজেদের মানে এরা ইন্টারনালি আওয়ামী লীগের সাথে মিলে বিজনেস করছে। মানে বিএনপি আর বিএনপির যে মনে করছে মূল ধ্বংসের কারণ হচ্ছে তারেক রহমান। যদি এখন ইস্যু পাচ্ছে না, তাহলে মারা গেলে তার চিকিৎসা করা হয় না, এই সেই মিলে এক সপ্তাহ মনে করো হচ্ছে একটু হাউমাউ করলো, তো ওই কারণে হয়তো লকডাউন হতে পারে। এই জন্য যদি তোমার মনে করো যে পরীক্ষা, তবে সেটাও 1.5 মাস 2 মাস কন্টিনিউ হবে না। ইন্টারন্যাশনাল এক্সাম, এটাতে আমাদের দেশে কোন নেতা মারা গেল না, তোমার দেশে যদি গভর্নমেন্ট লকডাউন দিয়ে দেয়, যেমন হরতাল হলে পরীক্ষা হবে না, আপনি রিফান্ডেডও হবে না, তখন অ্যাসেসমেন্টও হবে না, আপনি টাকা পাবেন না, পরের বার পরীক্ষা দিতে আবার টাকা দিতে। টাকা মানে সব সোজা কথা, অতিরিক্ত আশা করার কোনো দরকার নাই। যদি অ্যাসেসমেন্ট হয় সেটা তোমাদের ভাগ্য, বলবো না আমি দুর্ভাগ্য, কারণ এক অ্যাসেসমেন্টে তোমাদেরকে একদম পুরো পঙ্গু করে দিয়েছে। তোমরা বুঝতেই পারছো না আসলে পরীক্ষার জন্য কেমন প্রিপারেশন নেওয়া দরকার। আপনারা 8, 9 খুব ইজিলি পেয়ে গেছেন, কিন্তু পরীক্ষা দিতে বুঝতেন যে আসলে 8 পাওয়া বা 7 পাওয়া বা 9 পাওয়া যে কি পরিমাণ চ্যালেঞ্জিং, এটা পরীক্ষা না দিলে বাবা বুঝে যাবে। অনেক জিনিয়াস প্রভাব ওয়ার্ল্ড ক্লাস পাওয়ার মতো স্টুডেন্ট ছিল, তারাও মনে করো হচ্ছে দেখা গেল হচ্ছে 8 পেয়েছে, 9 পায়নি। 180 এর মধ্যে জি কষ্ট আসছে। আপনি তো বেঁচে গেছেন 9 পেয়ে, আপনি মানে যেই মার্কে 9 পেয়েছেন এর থেকে 30 মার্ক বেশি দিয়েও 9 পায় নাই হচ্ছে তোমাদের পরে আগের ব্যাচ। 158 তেও তোমার হচ্ছে 8 দেওয়া হয়েছে, 158 কেমিস্ট্রিতে নাকি 159, মানে 160 নিচে। চিন্তা করতে পারো 1 আউট অফ 180 তে 159 8 পাওয়ার পর খেয়াল করো প্রেসিপিটেটের ব্যাপার আছে। এরপরে আরেকটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে এখানে আমরা এই যে প্রেসিপিটেটটা ফর্ম করলো না, যা ফার্দার কনফার্মেশনের জন্য আমরা কিন্তু আরো ফার্দার টেস্ট আছে। এই প্রেসিপিটেটটা যে অনেক সময় কালারটা জাজ করা ডিফিকাল্ট হয়ে যাবে, আদার হ্যালাইডেরও তোমার হচ্ছে হতে পারে প্রেসিপিটেট। এখন আমরা যেটা বলতে পারি যে তোমার হচ্ছে এই যে রেজাল্ট গুলো যে হ্যালাইডের জন্য সিলভার হ্যালাইডের জন্য প্রেসিপিটেট ফর্ম করলো, এটা সাজেস্ট করছে যে হ্যালাইড আয়ন could be identified without using aqueous ammonia. However, the colors of the three precipitates are similar. যে মাত্র যে কথা বলো, কালারগুলো আলাদা করা যায়, দেখি ক্রিম না ইয়েলো, কারণ এখানে 100% পিওর ছিল কিনা সল্ট আছে, সেটাও তো ইম্পর্টেন্ট। তো অনেক সময় দেখি পুরো হোয়াইট নাকি পেল হোয়াইট নাকি একটু ক্রিমি, এরকম করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় অনেক সময়। তো এই জন্য তোমার হচ্ছে that even when all three are seen together, it is not easy to sure which is which, মানে কোনটা হোয়াইট কোনটা পেল। এই জন্য তখন হচ্ছে তোমার আরেকটা এই সিঙ্গেল টেস্ট তোমার হচ্ছে যখন করা হয় তখন where only one precipitate is seen, this will be even more difficult. এখন যদি একসাথে করবেন aqueous ammonia হচ্ছে ইউজ করা যেতে পারে একটা সলভেন্ট হিসেবে। এখানে মাথায় রাখতে হবে যে এই যে তিনটা হ্যালাইড ফর্ম, সিলভার হ্যালাইড ফর্ম করে তিনটার সলিবিলিটি অ্যামোনিয়াতে ডিফারেন্ট। তখন এই যে সিলভার ক্লোরাইড যদি সেটা মনে করছে সিলভার ক্লোরাইডের প্রেসিপিটেট হয়ে থাকে, তাহলে আপনি aqueous ammonia অ্যাড করবেন, মানে অ্যামোনিয়া সলিউশন ব্যবহার সিলভার ক্লোরাইড রেডিলি ডিসলভ করবে, বা প্রেসিপিটেটটাকে আলাদা করে আপনি মনে করছে অ্যামোনিয়া সলিউশন অ্যাড করেন, দেখবেন যে সে যদি রেডিলি ডিসলভ করে মানে সেটা হচ্ছে সিলভার ক্লোরাইড ছিল, মানে আরো ফার্দার কনফার্মেশন হবে। আচ্ছা, এরপর সিলভার ব্রোমাইড ডিসলভস রেডিলি ইন কনসেন্ট্রেটেড অ্যামোনিয়া, মানে এর মাথা রাখবেন
যে সিলভার ক্লোরাইডের সলিড অ্যামোনিয়া সলিউশনে সিলভার ক্লোরাইডের সলিবিলিটি মানে সবচেয়ে বেশি, ব্রোমাইড আরেকটু কম, আয়োডাইড তো একদম ইনসলিবল। তাহলে এখানে ইজিলি মনে রাখবেন যে ডাইলিউট অ্যামোনিয়াতে ডাইলিউট হোক বা কনসেন্ট্রেটেড হোক সিলভার ক্লোরাইড ডিসলভ করবে, কিন্তু ডাইলিউটে সিলভার ব্রোমাইড রেডিলি ডিসলভ করবে না। কনসেন্ট্রেটেড অ্যামোনিয়া সলিউশনে সিলভার ব্রোমাইড রেডিলি ডিসলভ করবে, বাট নট ইন ডাইলিউট সলিউশন। আর সিলভার আয়োডাইড হলে কোনটাতে ডিসলভ করবে না। তাহলে আপনি ফার্দার কনফার্মেশন পেয়ে গেলেন যে এটা কি সিলভার ক্লোরাইড নাকি ব্রোমাইড না আয়োডাইড। কারণ অ্যাকুয়াস অ্যামোনিয়াতে সলিবিলিটি ডিক্রিজ করে, কারণ এর এক্সপ্লেনেশন যদি চান এখানে নাই, আমি দিচ্ছি। সেটা হচ্ছে কোন কিছু ডিসলভ করা মানে কি আয়নগুলো সেপারেট হয় এবং আয়নগুলোর পাশে ওই সলভেন্ট আয়নগুলো যেটা সলভেন্ট কেজ বলে। মানে যেমন আপনারা এমন কোশ্চেন করেছেন সিলভার প্লেটে ডিসলভ করে, সোডিয়াম প্লেটে ডিসলভ করে নরমালি ওয়াটারের মধ্যে, তখন কি হয় বাবা, এই যে সোডিয়াম আয়ন এর তার চারপাশে কি হয়, এই যে এরকম রাইট নেগেটিভ স্লাইড নেগেটিভ এরকম সারাউন্ড করে কিন্তু ছড়াচ্ছে। দিস ইজ কল, চারপাশে কি হয় সলভেন্ট একটা খাঁচার মতো তৈরি করে, এটাকে বলে সলভেন্ট কেজ। টার্ম আছে কি বলা হয়, সলভেন্ট কেজ। এখন দেখা গেল ক্লোরাইডের পাশে কি হবে, এরকম চারপাশে এরকম আছে। তুমি যখন কিসের কথা চিন্তা করছো, অ্যামোনিয়া সলিউশন। তো অ্যামোনিয়া সলিউশনের মধ্যে কি আছে, অ্যামোনিয়া সলিউশনের মধ্যে আছে অ্যামোনিয়াম আয়ন আর হচ্ছে কি হাইড্রোক্সাইড আয়ন। কারণ অ্যামোনিয়া ওয়াটার ডিসলভ করে, রিঅ্যাক্ট করে। এই অ্যামোনিয়ার সাথে অ্যামোনিয়াম জিনিসটা এরকম, অ্যামোনিয়া প্লাস হচ্ছে ওয়াটার রিভার্সিবল NH4 প্লাস আর কি OH মাইনাস। এখানে অ্যামোনিয়া যে বেস হিসেবে কাজ করছে, প্রোটন অ্যাকসেপ্টর, আর ওয়াটার হচ্ছে প্রোটন ডোনার হিসেবে কাজ করছে, অ্যাসিড হিসেবে কাজ করছে। তো এটা ইকুইলিব্রিয়ামে থাকে। তখন এই যে পজিটিভ আয়নটা নেগেটিভ আয়নের চারপাশে সারাউন্ড করবে, নেগেটিভ আয়ন কি করবে পজিটিভ আয়নের চারপাশে সারাউন্ড করবে। এই পজিটিভ আয়নটা কি ক্লোরাইড বা আয়নের চারপাশে সারাউন্ড করবে। এখন বিষয়টা হচ্ছে তোমার এই সারাউন্ড সলভেন্ট এটাকে খাঁচার মতো আপনি তাকে সরাবে, ডিফিউজ তো হবে, ডিসলভ করা মানে সরবে না। তাহলে ক্লোরাইড ব্রোমাইড আয়োডাইড আয়নের সাইজ কি হয়, ওর হেভিয়ার হচ্ছে, এটাকে সরানোটা কি হয়ে যাবে, ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, সলিবিলিটি হয়ে যাবে। কারণ এখান থেকে তো ডিসলভ করা মানে কি চারপাশে সারাউন্ড তাকে সরাতে তো হবে, সেপারেট তো করতে হবে। এখন যদি মনে দেখা বেশি হেভিয়ার হলে, বড় আয়ন যদি হয়, তাহলে সেটা হেভিয়ার হওয়ার মানেটা কি, তাকে সরানোটা ডিফিকাল্ট না। অ্যামোনিয়াম আয়ন থেকে আয়নের রিলেটিভ মাস চিন্তা করো, এই জন্য তো সলিবিলিটি কমছে, আলাদা করতে পারছে না দেখি তো সলিবিলিটি ডিসলভ করা মানে তো পজিটিভ নেগেটিভ আয়নগুলো আলাদা হয়ে গেল। তোমার সোডিয়াম করে ডিসলভ করে সোডিয়াম আয়ন ক্লোরাইড আলাদা হচ্ছে, তো সিলভার ক্লোরাইডও ডিসলভ করলে সিলভার আয়ন ক্লোরাইড আলাদা হতে হবে, ফ্রি হয়ে যেতে হবে। তো ফ্রি করার জন্য তাদেরকে তো সরাতে হবে একদম সিলভার আয়ন থেকে ক্লোরাইড করবেন, তাহলে আয়োডাইড আয়ন যেহেতু মাছ হেভিয়ার, তাহলে সরানোটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে না সলভেন্টের পক্ষে, সলভেন্ট কেজ যেটা ফর্ম করে, তাহলে সলিবিলিটি বাড়বে না কমবে। এবার বুঝতে পেরেছেন? এবং যখন ডিসলভ করে তখন মনে করা হচ্ছে যখন সিলভার ক্লোরাইড যখন অ্যামোনিয়াতে ডিসলভ করে বা সিলভার ব্রোমাইড ডাইলিউট অ্যামোনিয়াতে ডিসলভ করে না, কিন্তু কনসেন্ট্রেটেড অ্যামোনিয়া সলিউশনে কি করে, ডিসলভ করে। তাহলে সেক্ষেত্রে মনে করা হচ্ছে এই যে সিলভার ক্লোরাইড ধরো এটা তো সলিড ছিল, এই ইকুয়েশন গুলো মনে রাখতে হবে, অ্যামোনিয়া অ্যাকুয়াস অ্যামোনিয়া, তাহলে যেটা ফর্ম করবে তোমার হচ্ছে সিলভার, তোমার হচ্ছে NH3 প্লাস, এখানে একটা 2 হবে, স্যার এবার খেয়াল করেন এটা কি সলিউবল না ইনসলিউবল, সলিউবল। এর নাম কি, ডাইঅ্যামিনো সিলভার ক্লোরাইড সলিউশন, ডাইঅ্যামিনো সিলভার ক্লোরাইড সলিউশন। এই হাইড্রোজেন হ্যালাইডস অ্যাক্টিং অ্যাজ অ্যাসিডস, এই যে হাইড্রোজেন ক্লোরাইড, হ্যাঁ
প্লাস হচ্ছে যখন ওয়াটারের সাথে রিঅ্যাক্ট করে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস তখন কি ফর্ম করে তোমার হচ্ছে H3O প্লাস অ্যাকিউয়াস আর হচ্ছে Cl মাইনাস। এটাকে আমরা আসলে মূলত কি লিখি H প্লাস অ্যাকিউয়াস, এর নাম কি হাইড্রোজেনাম আয়ন। এখানে হাইড্রোজেন হ্যালাইড ডোনেট করেছে অ্যাসিড আর ওয়াটার অ্যাকসেপ্ট করেছে, তার মানে এখানে হচ্ছে বেস হিসেবে কাজ করেছে। ও লেভেলের কনসেপ্ট। H মানে ক্লোরিক 1 অ্যাসিড যেটা বলছে। আচ্ছা সেটা যেমন ক্লোরিন ওয়াটার, ক্লোরিন সলিউশন, ক্লোরিন ওয়াটার। HCl বলছে সেটা হচ্ছে Cl2 প্লাস হচ্ছে H2, সেখান থেকে HCl আর হচ্ছে HCl, ক্লোরিন ওয়াটার যেটা বলছে। আচ্ছা এরপরে হচ্ছে তোমার হাইড্রোজেন হ্যালাইডের হ্যালো হ্যাঁ স্যার জি বলছিলাম। আচ্ছা আমি ক্লাস নিচ্ছি তো বাবা, আমি ক্লাসটা শেষ করে ফোন দিই, মানে এই ফোনে অনলাইনেও নিচ্ছে তো অনলাইন আপনাকে দিতে দিচ্ছি। আচ্ছা এবার হচ্ছে তোমার হাইড্রোজেন হ্যালাইডের যে টেস্ট সেটা কি একদম ফার্স্ট চ্যাপ্টারে বলে নেওয়া হয়েছে। অ্যামোনিয়ার সাথে অ্যামোনিয়া প্লাস হচ্ছে হাইড্রোজেন কি ফর্ম করে অ্যামোনিয়া হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড, ঠিক না, সলিড একটা। তো এখানে এটাতে হাইড্রোজেন হ্যালাইড মিষ্টি ফিউম তো অন্য কিছু হতে পারত। হাইড্রোজেন হ্যালাইডের কনফর্মেশন হচ্ছে কি তোমার হচ্ছে আপনি যেটা করতে পারেন যে ওটার উপরে হাইড্রোজেন হ্যালাইড গ্যাসের ওখানে আপনি অ্যামোনিয়া গ্যাস দিতে পারেন, যেটা হচ্ছে আপনারা যে মনে আছে যে ডিফিউশন এক্সপেরিমেন্ট আপনারা করেছেন। এটা আমরা কিভাবে করে আসলে ধরো অ্যামোনিয়া গ্যাস যখন হাইড্রোজেনের সাথে রিঅ্যাক্ট করে অ্যামোনিয়া উপর হোয়াইট সলিড ফর্ম করে, এটা কিন্তু অ্যামোনিয়ারও একটা টেস্ট, অ্যামোনিয়ারও কি একটা টেস্ট যে এটা গ্যাসটাকে অ্যামোনিয়া কিনা, অ্যামোনিয়ারও টেস্ট আবার হাইড্রোজেন হ্যালাইডেরও টেস্ট। গ্যাসটাকে অ্যামোনিয়া কিনা সেটা কিন্তু আমরা কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে এমন একটা বোতলের স্টক হয়, মানে মুখটা নিয়ে ওই অ্যামোনিয়া গ্যাসের উপরে দিই, তখন ওই বোতলের গায়ে মানে ওই ক্যাপের মধ্যে বা স্টপারের মধ্যে হোয়াইট পাউডার ডিপোজিট করে। কারণ কি একটা বোতল যখন খোলা হবে তখন বোতলের ভিতরে স্টপার বা ক্যাপের মধ্যে কিছু লিকুইড থাকে না, ওই যে ইভাপোরেট এসে কনডেন্স করে, তো হাইড্রোক্লোরিক অ্যাসিড সেখানে তার হাইড্রোজেন গ্যাস যেটা ডিফিউজড হচ্ছে বের হচ্ছে সেটাও তো এসে ওই স্টপারের ভিতরের দিকে কি হবে কনডেন্স করবে। তো তার মানে এখানে কি আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে। তো এটা যদি আমরা অ্যামোনিয়া গ্যাসের উপরে ধরেন তো অ্যামোনিয়ার সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড এর কি ফর্ম করবে অ্যামোনিয়াম ক্লোরাইড ফর্ম করবে একটা হোয়াইট সলিড। এটা অ্যামোনিয়ার একটা টেস্ট, হাইড্রোক্লোরিক টেস্ট। তাহলে আমাদের 8C কমপ্লিটলি ডান। আর 8D টা হচ্ছে আমাদের তোমার ইউনিট 2 তে মনে রাখবেন, ইউনিট 2 তে 8D যেটা এটা হচ্ছে সবচেয়ে তোমার হচ্ছে ট্রিকি পার্ট এবং সবচেয়ে বেশি ডিসকাস করার জায়গা। থার্মোডাইনামিক্স কি বলি না, এবং এই ডি যেটা কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রি, কোয়ান্টিটি কেমিস্ট্রি, এটা হচ্ছে ইউনিট 1 ইউনিট 2 ইউনিট 3 এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ইউনিট 3 এর জন্য প্র্যাকটিক্যাল কোশ্চেন, প্র্যাকটিক্যাল কোশ্চেনের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ইউনিট 3 এর জন্য। এবং এখানে কিছু কনসেপ্ট আছে যেগুলো মনে করছে আমাদের ইউনিট ফিজিক্স এবং কেমিস্ট্রি দুইটারই ইউনিট 3 তে কম্বাইন্ড, একই কনসেপ্ট, একটার সাথে একটা রিলেটেড, একই কনসেপ্ট। পার্সেন্ট আনসার্টেনিটি বের করা, পার্সেন্ট ডিফারেন্স বের করা, এরর, প্রিসিশন, অ্যাকুরেসি, সেম ওয়ার্ডস সেম কনসেপ্ট ফর ফিজিক্স। হয়তো অ্যাপারেটাসের নাম আলাদা কিন্তু কনসেপ্ট হুবহু এক্স্যাক্টলি সেম, ক্যালকুলেশনের ওয়ে একদম সেম। আমরা এখানে অনেক কিছু করে ফেলবো, কিছু জিনিস আরো ফার্দার করবো যখন আমরা একবার ইউনিট 3 ফিজিক্স এর উপর। আর ইউনিট 3 আমাদের টাইম লাগবে হচ্ছে তোমার 1 সপ্তাহ। এবং ইউনিট 3 বেসিক্যালি ইউনিট 1 এন্ড 2 ভালো করে পড়া হলে তখন ইউনিট 3 আপনি ভালো পারবেন। মানে মূলত হচ্ছে এই যে 8D টা পড়িয়ে দেওয়া মানে কিন্তু ইউনিট 3 এর কনসেপ্ট শেষ। 8D করে দেওয়া মানে কেমিস্ট্রি ইউনিট এর কনসেপ্ট শেষ। এরপর আর এখন কি শুধু 8D এর উপরে আসবে? নো, ইউনিট 1 ইউনিট 2 দুটোটা যে অনেক কোন কোন পার্টগুলো ইউনিট 3 এর জন্য লাগবে আমি বলে দেব। আর এর সাথে অ্যাডিশনাল লাগবে হচ্ছে টেস্টগুলো, যতগুলো টেস্ট আছে সেটা আপনারা এই বইয়ে তো আছেই, প্লাস
জর্জ ফেইসারে আলাদা করে চ্যাপ্টার 17 শেষের দিকে চ্যাপ্টার 17 ল্যাবরেটরি কেমিস্ট্রি, ওই চ্যাপ্টারে ডিটেইল আপনার মনে করা আছে, কিন্তু এগুলো সব পড়ার পরও আরো কিছু লাগবে, যেটা হচ্ছে আমরা কোশ্চেন পেপার যখন করব প্লাস আমি ক্লাসে যা লেকচার দেবো সেগুলো মনে রাখবেন। তাহলে আমাদের এখন টপিক 8 এর যেটা হচ্ছে এই 3টা